যে 40 জন শিক্ষার্থীর বয়সের একটি পরিসংখ্যা বিভাজন ছক দেয়া আছে। প্রত্যক্ষ পদ্ধতিতে এই 40 জন শিক্ষার্থীর বয়সের গড় নির্ণয় করতে হবে। বয়স এখানে দেয়া আছে বছরে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 4 জন শিক্ষার্থীর বয়স 15 বছর, 7 জন শিক্ষার্থীর বয়স 16 বছর, 10 জন শিক্ষার্থীর বয়স 17 বছর ইত্যাদি। এখানে 4, 7, 10, 10, 5, 4 এগুলি হলো যথাক্রমে 15, 16, 17, 18 ইত্যাদির পরিসংখ্যা। এদেরকে যেমন পরিসংখ্যা বলে। কাদের না, এই বয়স হলো একটি চল। এই চলের পরিসংখ্যা। এই চলগুলোকে আমরা xi, x1, x2, x3 চলের যে মান সেগুলোকে x1, x2, x3, x4 এইভাবে লিখি। আর যে শিক্ষার্থীর সংখ্যা যাকে আমরা বলি এক্ষেত্রে পরিসংখ্যা, সেগুলো হলো fi, এইভাবে লেখা। এখন এই যে x এর জন্য এই হলো পরিসংখ্যা, x1 এর পরিসংখ্যা। এখন 15-র পরিসংখ্যা হলো 4, 16-র পরিসংখ্যা 7 ইত্যাদি। এখন 15-র আমরা ভার 4 বলি, আবার 16-র ভার 7 এরকম আমরা বলি, যাকে আমরা ওয়েট বলি, ওয়েট বা ভারও বলে থাকি। এইরকম একটি পরিসংখ্যা বিভাজন থাকলে আমরা কিভাবে প্রত্যক্ষ পদ্ধতি গড় নির্ণয় করব সেটা আমরা একটু দেখে নেব। এই জন্য প্রয়োজনীয় ছক আমরা একটু তৈরি করে নিই। এক্ষেত্রে দেখো 4 জন শিক্ষার্থীর প্রত্যেকের বয়স 15 বছর। 15 বছর প্রত্যেক 4 জন শিক্ষার্থীর প্রত্যেকের বয়স 15 বছর। তাহলে 4 জন শিক্ষার্থীর মোট বয়স 4, 15, 60 বছর। 7 জন শিক্ষার্থীর মোট বয়স 16 × 7, 112 বছর। পরবর্তী 10 জন শিক্ষার্থীর মোট বয়স 170 বছর। পরবর্তী 10 জন শিক্ষার্থীর মোট বয়স 180 বছর। পরবর্তী 5 জন শিক্ষার্থীর বয়স 5 × 95 বছর। আর শেষ 4 জন শিক্ষার্থীর মোট বয়স হলো 80 বছর। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 40 জন। এটিকে এই যে ফ্রিকোয়েন্সি f1, f2, f3, f4 এটিকে যদি আমরা সামেশন নোটেশনের সাহায্যে লিখি তাহলে আমরা পাবো সামেশন fi = 40। এই সামেশন fi = 40 সামেশন নোটেশন অর্থ আমরা আগে ভিডিওতে দেখেছি, অর্থাৎ f1 + f2 + f3 + f4 করে আমাদের এগুলো যা আছে। এখন আমরা কি করব না, মোট 40 জন শিক্ষার্থীর মোট বয়স এইলো fi xi। প্রথমেরটা কি f1 x1, f1টা কি না, f1 ছিল, f1 হলো ফ্রিকোয়েন্সি 4, আর x1 মান কত, x1 হলো 15, বয়স 15 বছর, এমন শিক্ষার্থীর সংখ্যা 4 জন। তাহলে এদের সমষ্টি কত? সমষ্টিটা আমরা একটু দেখে নেব। 3 × 25, 32, 33, 39, 3, 3 × 6, 697। অতএব তাহলে গড় কত? 40 জন শিক্ষার্থী গড় কত? 697/40। এটি হবে 40 জন শিক্ষার্থীর গড়, অর্থাৎ সামেশন fi xi 40 জন শিক্ষার্থীর মোট বয়স বাই 40 জন শিক্ষার্থী বাই মোট শিক্ষার্থীর সংখ্যা = এটা হিসাবে 0.43 বছর প্রায় লিখতে হবে। এই যে মানটা আসছে এরকম একটা মানের কাছাকাছি আসছে। এই হলো আমার কোশ্চেন নাম্বার 1 এর কমপ্লিট অ্যান্সার। এখন কোশ্চেন নাম্বার 2, গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যার একটি পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। এখান থেকে কল্পিত গড় পদ্ধতিতে 50টি পরিবারের সদস্য সংখ্যা গড় নির্ণয় করো। এই হলো আমাদের প্রশ্ন। এক্ষেত্রে সদস্য সংখ্যা 2 জন, এমন পরিবারের সংখ্যা 6টি। সদস্য সংখ্যা 3 করে আছে, এমন পরিবার হলো 8টি। সদস্য সংখ্যা 4, এমন পরিবারের সংখ্যা 14। অর্থাৎ একটি সরল পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, ভারযুক্ত পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। এক্ষেত্রে কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয়ের পদ্ধতি আমরা
জানবো, আমরা একটু প্রয়োজনীয় ছকটি তৈরি করে নেব। কোশ্চেন নাম্বার 2, সমাধানের জন্য প্রয়োজনীয় ছক। প্রথম হচ্ছে সদস্য সংখ্যা। পরিবারের সদস্য সংখ্যা এটি চল। কোনো একটি পরিবারের সদস্য সংখ্যা 0, 1, 2, 3, 4 এরকম, 1 থেকে এরকম হতে পারে 1, 2, 3, 4, 5, 6, 7, এগুলো এটি একটি চল। কিন্তু পরিসংখ্যা কিন্তু এটি চল না, এটি হলো নির্দিষ্ট। সেই কারণে আমরা কি করতে পারি, একে একটু স্কেলটা চেঞ্জ করে নিতে পারি এই চলের। ডিআই ইকুয়াল টু xi মাইনাস এ, এই হলো আমাদের এটা কি না, এ হলো কল্পিত গড়। কল্পিত গড়টা কি না, এই যে এক্স এর যে মানগুলো আছে, চলের যে মানগুলো আছে, আমরা এদের কোনো একটাকে আমাদের ধরে নিই যে আমাদের একটি এই গড়, এই যে সংখ্যাগুলোর গড় আমরা একটা ধরে নিই। এখন এ যদি কল্পিত গড় হয় তাহলে ডিআই ইকুয়াল টু কত, ডিআই হলো xi মাইনাস 5। আমরা দেখব আমরা এই যে গড়টা ধরে নিয়েছি এটা ঠিক কি না, আর যদি ঠিক না হয় তাহলে যে কারেকশনটা দরকার আমরা সেই কারেকশনটি করব। তাহলে কত, xi মাইনাস 5, তাহলে 2 মাইনাস 5 x1, d1 কত না, d1 ইকুয়াল টু x1 মাইনাস 5। x1 কত, x1 হলো 2, তাহলে 2 মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 3। তাহলে প্রথম এটা d1 হলো মাইনাস 3, তারপর কি 3 মাইনাস d2, d2 কত, d2 হলো 3 মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 2, এই হলো d2। d3 4 মাইনাস 5, 5 মাইনাস 5 0, 6 মাইনাস 5 1, 7 মাইনাস 5 হলো 2। fy dy, তাহলে f1 পরিসংখ্যা ইন্টু d1 মাইনাস 18, পরিসংখ্যা f2 ইন্টু d2 তাহলে মাইনাস 16, 14 ইন্টু মাইনাস 1, 15 ইন্টু 0, 4 ইন্টু 1, 3 ইন্টু 2 দিস। এখন আমরা দেখব যে মোট সদস্য সংখ্যা কত হলো। আমরা এই যে শিফট করে নিলাম, এক্ষেত্রে সামেশন এফ আই ডিআই কত, 6 আর 4 10, তাহলে এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো 30, 48, 48 থেকে বাদ দিয়ে দাও তাহলে মাইনাস 38। তাহলে ডি বার কত না, ডি বার হলো সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই, এই হলো আমাদের ডি বার। সামেশন এফ আই ডিআই কত, মাইনাস 38 বাই সামেশন এফ আই কত, সামেশন এফ আই দেখো আমাদের 4 আর 3 7 5 12, 12 12 24, 24 আর 30 7 3 2 50টা পরিবার ছিল, তাহলে আমরা 50 দিয়ে এই ভাগ করে দিলাম। এটা কত হবে, 0 পয়েন্ট দেখো 2 দিয়ে গুণ করো, 8 2 16, 3 2 6 রাখে 7, 0.76। এখন এক্স বার কত, ডিআই কত, আবার দেখো আবার ডিআই ইকুয়াল টু xi মাইনাস 5, therefore ডি বার ইকুয়াল টু এক্স বার মাইনাস 5। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি এক্স বার ইকুয়াল টু 5 প্লাস ডি বার ইকুয়াল টু 5 মাইনাস 0.76 ইকুয়াল টু 4.24। এই হলো আমার এক্স বারের মানটা, এক্স বার হবে এত। তাহলে পরিবারের সদস্য সংখ্যা দেখো, পরিবারের একজন সদস্য সংখ্যায় ভগ্নাংশ হতে পারে না, কিন্তু এখানে গড়টা কত বেরোলো, গড় হলো 4.24। অর্থাৎ এই যে সদস্য সংখ্যাগুলো পরিবারের কোন মানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, এই 4.24 এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। এই সেই কেন্দ্রীয় প্রবণতার মান, এই হলো সেই একটি কেন্দ্রীয় প্রবণতা হলো গড়। এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 4, এখানে একটি পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, চল আর পরিসংখ্যা দেওয়া আছে। এক্ষেত্রে দেখো যে 10-এর পরিসংখ্যা বা ওয়েট হলো পি। এখন এই পরিসংখ্যা বিভাজনটির গড় যদি 15 হয় তাহলে পি এর মান কত নির্ণয় করো, পি এর মান নির্ণয় করো। গড় হলো 15। আমরা এই অঙ্কটি একটু শর্ট মেথডে আমরা করব, যেটাকে ক্রম বিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিশন বলে।
আমরা একটু দেখে নেব। এর জন্য প্রয়োজনীয় ছক আমরা কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সারের জন্য প্রয়োজনীয় ছক। চল হলো xi, পরিসংখ্যা fi। একটু চলের মানগুলো খেয়াল করো, লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রথমটা 5, তারপরেরটা 10, তারপরে 15, তারপরেরটা 20, তারপরেরটা 25। এরপরে যদি থাকতো আমরা বলে দিতে পারতাম 30। কীভাবে না, এই যে পরপর যে মানগুলো আছে, ক্রমিক যে মানগুলো আছে চলের, তাদের মধ্যে ডিফারেন্সটা সবসময় 5 থাকছে। এখন এই রকম যদি দেখা যায় যে চলের মানগুলোর মধ্যে ডিফারেন্সটা ইকুয়াল থাকছে, আমরা সাধারণত স্টেপ ডেভিয়েশন মেথড বা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় আমরা নির্ণয় করি। এক্ষেত্রে আমাদের ইউআই এর মানটি নির্ণয় করতে হবে। ইউআই এর মানটি xi মাইনাস a বাই h। এই এটা কি, এ হলো একটি কল্পিত গড়। এক্ষেত্রে যে সংখ্যাগুলো x এর মানগুলো দেওয়া আছে তাদের মধ্যে যে কোনো একটি এই আমরা কল্পিত গড় ধরে নিতে পারি। পরে আমরা দেখব যে ওইটা আমাদের ঠিকঠাক মান ধরা হয়েছে কিনা। এক্ষেত্রে আমরা মাঝামাঝি একটা মানকে আমরা কল্পিত গড় এখানে ধরে নিলাম। মনে করা যাক সংখ্যাটা হলো 15, এর মান 15। আর এইচ কত, এইচ হচ্ছে ক্রমিক দুটি সংখ্যার মধ্যে যে ডিফারেন্সটা, সব ক্ষেত্রে 5 হচ্ছে, সেই কারণে আমরা এই ক্ষেত্রে এই স্টেপটা হলো 5, এইটা দিয়ে আমরা কিন্তু ভাগ করে দিচ্ছি। তাহলে প্রথম আমরা যেটা পাবো u1 কত, xi, x1 কত, x1 হলো 5, তাহলে 5 মাইনাস 15 বাই 5 ইকুয়াল টু মাইনাস 10 বাই 5 ইকুয়াল টু মাইনাস 2। তাহলে প্রথম u1 হলো এটা মাইনাস 2, তাহলে u2 কত, u2 হলো 10, এই 10 মাইনাস 15 বাই 5 ইকুয়াল টু মাইনাস 5 বাই 5 ইকুয়াল টু মাইনাস 1। নেক্সট হচ্ছে 15 মাইনাস 15 ইকুয়াল বাই 5 0, 20 মাইনাস 15, 20 মাইনাস 15 বাই 5 ইকুয়াল টু 5 বাই 5 ইকুয়াল টু 1, তারপরেরটা হিসাব করে দাঁড়াচ্ছে 2। এরপরে আমরা কি করব, fi ui। তাহলে আমাদের চলটাকে আমরা একটু চেঞ্জ করে নিলাম ui। এখন আমরা কি করব, fi ui। তাহলে f1 u1 মাইনাস 12, f2 u2 মাইনাস p, f3 u3 0, f4 u4 10, 5 ইন্টু 2, এটাও হলো 10। তাহলে সামটা কত, সামেশান fi ui ইকুয়াল টু কত, 20, 20 থেকে বাদ দিয়ে দাও, তাহলে 8 মাইনাস p, এই হলো আমার সামেশান fi ui, সামেশান fi ui। এখন u বার কত, আর u বারের সূত্রটা, ফর্মুলাটা কি, সামেশান fi ui বাই সাম fi। সামেশান fi ui কত, 8 মাইনাস p বাই সাম fi কত, 27 প্লাস p। আবার ui কত, ui হলো xi মাইনাস 15 বাই 5। তাহলে আমরা বলবো u বার ইকুয়াল টু x বার মাইনাস 15 বাই 5। এগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এক্ষেত্রে পাওয়া যাচ্ছে যেটি হলো 5u বার ইকুয়াল টু x বার মাইনাস 15 বা x বার ইকুয়াল টু 15 প্লাস 5u বার, এই হলো আমাদের, আচ্ছা, ইকুয়াল টু 15 প্লাস 5u বারের যে মানটা আছে সেটা আমরা বসিয়ে দেব 27 প্লাস p। এইটি হলো x বার। আমাদের দেওয়া আছে x বার ইকুয়াল টু 15। তাহলে শর্তানুসারে আমরা লিখব, শর্তানুসারে এটি হলো আমাদের x বার। শর্তানুসারে ফিফটিন প্লাস 5 8 মাইনাস p বাই 27 প্লাস p ইকুয়াল টু 15। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি p হলো 8। এই হলো আমার কোশ্চেন নাম্বার 4 এর, এটি হলো কমপ্লিট অ্যান্সার। আমরা দেখব পরের কোশ্চেন। আমরা গড় নির্ণয়ের জন্য কোশ্চেন নাম্বার 4 যে পদ্ধতিতে করলাম এটি হলো ক্রম বিচ্যুতি পদ্ধতি, স্টেপ ডেভিয়েশন মেথড।
এখন সরল পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে আর ভারযুক্ত গড় নির্ণয় করার জন্য আমরা তিনটে পদ্ধতি জানলাম। প্রথম পদ্ধতি হলো প্রত্যক্ষ পদ্ধতি, যাকে আমরা বলবো ডাইরেক্ট মেথড। দ্বিতীয় পদ্ধতি হলো সংক্ষিপ্ত পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতি, যাকে আমরা শর্টকাট মেথড বলি বা অ্যাসিউমড মিন মেথড বলি। আর আমাদের 3 নম্বর পদ্ধতি হলো ক্রমবিচ্যুতি পদ্ধতি, স্টেপ ডিভিশন মেথড। এখন এই তিনটে পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি প্রয়োগ করে পদ্ধতির সাহায্যে আমরা ভারযুক্ত পরিসংখ্যা বিভাজনের আমরা ভারযুক্ত গড় নির্ণয় করতে পারি। সরল পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা একই মান পাব। আমরা কখন এই ক্রমবিচ্যুতি পদ্ধতি প্রয়োগ করব না, যে ক্ষেত্রে আমরা দেখব যে চলের মানগুলির মধ্যে ক্রমিক যে কোনো দুটি মানের যে অন্তরফল যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা এই স্টেপ ডিভিশন মেথড আমরা প্রয়োগ করব। তাহলে আমরা তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাব। যদি দেখা যায় যে অন্তরটা সমান হচ্ছে না, সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতি আমরা প্রয়োগ করব। আর যদি বলা ডাইরেক্ট মেথড বা আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে সমাধান করতে বলা হয়, সেক্ষেত্রে আমাদের এই পদ্ধতিটাকেই মেনটেন করতে হবে। এই পদ্ধতি আমরা ফলো করে যাব। আদারওয়াইজ আমরা এই দুটো পদ্ধতির মধ্যে কোনো একটা পদ্ধতিকে আমরা প্রয়োগ করব। আমরা চেষ্টা করব এই যে 3 নম্বর পদ্ধতি, যেটাকে আমরা স্টেপ ডিভিশন মেথড বলি, এই পদ্ধতিতে কোশ্চেনগুলো অ্যান্সার করব। এখন আমরা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে গড় কিভাবে নির্ণয় করা হয় সে বিষয়ে জানব। শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে চলকের মানগুলি শ্রেণীবদ্ধ থাকায়, অর্থাৎ 10 থেকে একটা 20-র মধ্যে একটা শ্রেণী সীমানা দেওয়া আছে, তার পরিসংখ্যা হলো 10। অর্থাৎ চলকের মানগুলো 10 থেকে 20-র মধ্যে এইরকম আছে কতগুলো না, চলো এই 10টি আছে। আবার 20 থেকে 30-এর মধ্যে চলকের সংখ্যা 16টি। অর্থাৎ শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে চলকের মানগুলি শ্রেণীবদ্ধ থাকায় সরাসরি গড় নির্ণয় করা যায় না। এক্ষেত্রে গড় নির্ণয় করার জন্য আমাদের অনুমান করে নিতে হয় যে চলকের এই যে পর্যবেক্ষণগুলির মান, চলকের পর্যবেক্ষণগুলি প্রত্যেকটি শ্রেণীর মধ্যবিন্দুতে কেন্দ্রীভূত। আমাদের অনুমান করে নিতে হয়, আমরা অনুমান করে নিই যে চলকের মানগুলি প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দুতে কেন্দ্রীভূত থাকে। অর্থাৎ নাকি না এই মধ্যবিন্দুর যে পরিসংখ্যা আমরা 10 ধরে নিই, অর্থাৎ 10টি পরিসংখ্যা, 10টি পর্যবেক্ষণের 10টি মান, এই যে প্রথম শ্রেণীর ক্ষেত্রে 10টি মান এই 10 থেকে 20 শ্রেণীর মধ্যবিন্দুতে আছে। পর্যবেক্ষণের 16টি মান 20 থেকে 30 শ্রেণীর মধ্যবিন্দুতে আছে। এইভাবে আমরা এই পরিসংখ্যা আগে মধ্যবিন্দুগুলো নির্ণয় করি, করে আগের পদ্ধতিতে এই যে ভার আমরা যে 3টে পদ্ধতি দেখেছি, সেই 3টে পদ্ধতির সাহায্যে, যে কোনো পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু এই যেগুলোর যে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে আমরা গড় নির্ণয় করতে পারি। এখন কোশ্চেন নাম্বার 7-এর 2-এ একটি পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। এক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের যে গড় নির্ণয় করতে হবে, এই অঙ্কটি করার জন্য আমরা প্রয়োজনীয় ছক, কোশ্চেন নাম্বার 7-এর উত্তর করার জন্য আমরা ছক রেডি করেছি। শ্রেণী সীমানা দেওয়া আছে 10 থেকে 20। 10 থেকে 20 এই শ্রেণী সীমানার মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু কত? শ্রেণী সীমাদ্বয়ের যোগ করব, সীমা বাই 2 ইকুয়াল টু 15। ঠিক শ্রেণী সীমানাদ্বয়ের মধ্যবিন্দু হলো 15। এক্ষেত্রে দেখা যাচ্ছে 25, এক্ষেত্রে 35। নেক্সট দুটো যোগ করো, 2 দিয়ে ভাগ করো, তাহলে 45। এক্ষেত্রে শ্রেণী যেহেতু 10, এদের সঙ্গে 10 যোগ করে তোমরা পেয়ে যাবে 55। নেক্সট হলো 65। আবার এদের যোগ করে দেখো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাও কিন্তু এই রেজাল্টই পাবে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডাইরেক্ট পদ্ধতিতে আমরা যেহেতু গড় নির্ণয় করব, সামেশন FI/XI করব, দিয়ে সামেশন FI/XI। FI/XI কত? 50, 115, দেখো 150 হলো 15 × 10, 15 × 25, 400, 20 × 35, 700, 30 × 0, 3, 5, 15, 1350,
আচ্ছা 5 তার 65 ইন্টু 11, তাহলে 5 1 715, এটা 715 যোগ করো 0 হচ্ছে 2 3 3 7 7 10 10 3 7 21 25 25 30 0 4030। এখন যে এক্স বার কত, এক্স বার হলো সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই, তাহলে কত হলো 403 বাই 100 ইকুয়াল টু 403। এইটি হবে আমাদের এই গড়। আমরা এই যে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছকে যখন দেওয়া থাকে, একটা পরিসংখ্যা বিভাজন দেওয়া থাকে, শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন থাকে, সেক্ষেত্রে গড় নির্ণয় করার সময় কি করি না, যে চলকের প্রত্যেকটি মান যে ওই শ্রেণীর মধ্যে অবস্থিত, প্রত্যেকটি মান ওই শ্রেণীর মধ্যবিন্দুতে অবস্থিত, এইভাবে আমরা অনুমান করে নিই। সেই কারণে আমরা এই যে গড়টা নির্ণয় করলাম, এই গড়টা প্রকৃত গড়ের কাছাকাছি থাকবে। এখন যে এই যে অনুমান সর্বদা যে সত্য তা নয়, কিন্তু যে চলকের মানের সংখ্যা যখন অধিক হয়ে যায়, অনেক সংখ্যা হয়, তখন আমরা এই পদ্ধতিতে যে গড় নির্ণয় করি, যা প্রকৃত যে গড় তার সঙ্গে কিন্তু বেশি তফাৎ থাকে না। সেই কারণে আমরা এইভাবে কিন্তু শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে গড় নির্ণয় করি। এই হলো আমাদের প্রত্যক্ষ পদ্ধতি। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 8-2। একটি শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। এক্ষেত্রে কল্পিত গড় পদ্ধতিতে বা অ্যাসিউমড মিন পদ্ধতি, যাকে আমরা শর্টকাট মেথড বলি, সেই শর্টকাট মেথডে আমরা গড় নির্ণয় করব। কোশ্চেন নম্বর 8-2 এর জন্য প্রয়োজনীয় ছক শ্রেণী 25 থেকে 35। এই শ্রেণীটির মধ্যমান কত, 25 থেকে 35 এদের যোগ করব, করে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, দিলেই আমরা মধ্যমান পেয়ে যাব। তাহলে 60, তাহলে আমরা যেটা পেলাম 5 হচ্ছে 10, 3 2 5 6 30। তারপরে দেখো এক্ষেত্রে কত, শ্রেণী দৈর্ঘ্য কত, শ্রেণী দৈর্ঘ্য হলো 10 করে, তাহলে 30-এর পর 40, এর পরেরটা হবে 50, 60, নেক্সট হবে 70। এই হলো আমাদের মধ্যমান। তোমরা বুঝেছো, এগুলো দুটো যোগ করবে, শ্রেণী সীমাদ্বয় যোগ করে 2 দিয়ে ভাগ করবে, করলেই তোমরা পেয়ে যাবে এটি। তাহলে এখন কি করি না, এই হলো কল্পিত গড় পদ্ধতিতে আমরা ধরে নিই যে চলের যে মানগুলো আছে, চলকের যে মান আমরা ধরে নিলাম, চলকে এই যে মান 30 কটা আছে, 4টি আছে, 40 কটা আছে, 10টি আছে। এইগুলো হলো চলকে, এগুলো হলো ভার বা পরিসংখ্যা বা ভার। এদের মধ্যে আমরা এই যে চলকের মানগুলোর মধ্যে কোনো একটিকে আমরা ধরে নেব যে আমাদের কল্পিত গড় ধরে নিলাম, মাঝামাঝি একটা সংখ্যা। এক্ষেত্রে আমরা 50কে আমাদের কল্পিত গড় ধরে নিলাম। ডিআই ইকুয়াল টু এক্সআই মাইনাস 50, তাহলে 30, ডি1 কত, 30 মাইনাস 50 ইকুয়াল টু মাইনাস 20, 40 মাইনাস 50 মাইনাস 10, 50 মাইনাস 50 0, 60 মাইনাস 50 10, 70 মাইনাস 50 20। নেক্সট কী করবো, এফআই ডিআই, F1 D1 মাইনাস 80, F2 D2 মাইনাস 100, F3 D3 0, F4 D4 120, নেক্সট হচ্ছে F5 D5 120। আমরা কি করব, সামেশান এফআই ডিআই, সামেশান এফআই ডিআই কত দেখো 240, 240 থেকে এক্ষেত্রে আছে 180, 240 180 বাদ দিয়ে দাও 60। তাহলে আমরা পেয়ে যাব ডি বার ইকুয়াল টু সামেশান এফআই ডিআই, সামেশান এফআই ডিআই বাই সামেশান এফআই ডিআই কত, এফআই ডিআই হলো 60 আর সামেশান এফআই হলো 40, ইকুয়াল টু 3/2 ইকুয়াল টু 1.5। আবার দেখো ডিআই ইকুয়াল টু কত, এক্সআই মাইনাস 50, তাহলে আমরা পাচ্ছি ডি বার ইকুয়াল টু এক্স বার মাইনাস 50, और এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স বার ইকুয়াল টু 50 প্লাস ডি বার। তাহলে আমরা পাচ্ছি যে এই যে কল্পিত গড় পদ্ধতিতে যে গড় হলো 50 প্লাস 1.5 ইকুয়াল টু 51.5। এই হলো আমাদের
কোশ্চেনের কল্পিত গড় পদ্ধতিতে এই গড় কোশ্চেন নাম্বার 8-2। এখন আমরা দেখব কোশ্চেন নম্বর 9-2। 9-2 নম্বরে একটা পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডিভিশন মেথডে এই যে একটি পরিসংখ্যা বিভাজন, শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে গড় নির্ণয় করতে হবে স্টেপ ডিভিশন মেথডে। আমরা আমাদের প্রয়োজনীয় কোশ্চেন নম্বর 9-2 এর অ্যান্সারের জন্য আমরা প্রয়োজনীয় ছকটি এখানে তৈরি করছি। শ্রেণী সীমানা 0 থেকে 14, ঠিক মধ্যমান কত? মধ্যমান হচ্ছে 0 + 14/2 = 7, তাহলে এই হলো 7। নেক্সট হচ্ছে 14 + 28/2 = 21, নেক্সট 28 + 42/2 = 7/2 হলো 35। তাহলে এখান থেকে দেখো 14 যোগ করে আমরা পাচ্ছি। নেক্সট হচ্ছে 14 যোগ করে দিলে আমরা পেয়ে যাবো 49। নেক্সট হলো আবার দেখো, কেন এই শ্রেণী দৈর্ঘ্য হলো 14, প্রত্যেকটি শ্রেণী দৈর্ঘ্য হলো 14, অর্থাৎ এটি একটি শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে যার প্রত্যেকটি শ্রেণী দৈর্ঘ্য 14। তাহলে এক্ষেত্রে আবার যদি 14 যোগ করে দিই আমরা পেয়ে যাব 63। তাহলে আমরা পেয়ে গেলাম শ্রেণী মধ্যমানগুলিকে একটু খেয়াল করলে দেখো ক্রমিক যে কোনো দুটি শ্রেণী মধ্যমানের মধ্যে ডিফারেন্সটা কিন্তু থাকছে 14। এখন তাহলে আমরা স্টেপ ডিভিশন মেথড বা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমরা এই যখন গড় নির্ণয় করি সেক্ষেত্রে আমরা ইউআই এর মান নির্ণয় করি। ইউআই = কত? ইউআই হলো xi - a হচ্ছে একটি কল্পিত গড়। আমরা এক্ষেত্রে মোটামুটি একটা মাঝামাঝি সংখ্যাকে আমরা কল্পিত গড় বললাম। এখানে মনে করে যে a হলো 35 আর আমরা h যে স্টেপ ডিভিশন এদের মধ্যে ডিফারেন্সগুলো আমরা দেখে নিলাম 14। তাহলে u1 এর মান কত আমরা দেখে নেব x1 হচ্ছে 7 - 35/14 = -28/14 = -2। নেক্সট হলো u2 21 - 35/14 = তাহলে এটা হলো 4, তাহলে কত -14, তাহলে = -1। 35 - 35 0। নেক্সট 49 - 35 49 - 35/14 = কত দেখো হলো 14/14 = 1, পরেরটা হবে 2। নেক্সট আমরা কি করব না সামে fi ui তাহলে f1 u1 কত? f1 u1 -14 f2 u2 -21 f3 u3 0 f4 u4 f5 u5 32। নেক্সট আমরা করব কি সামেশন fi ui এগুলো যোগ করে দেখো 343 আর এক্ষেত্রে আসছে 3 = কত দাঁড়ালো? দাঁড়ালো 343 আর এক্ষেত্রে হলো 5 আর এটা হলো 3 = হলো 8। তাহলে সামেশন fi ui এর মান আমরা পেয়ে গেলাম 8। তাহলে এক্ষেত্রে আমরা বলবো u bar = সামেশন fi ui বাই সামেশন fi। সামেশন fi ui কত? 8 আর সামেশন fi 90 = আমরা লিখব 4/45, এটা আমরা লিখব। নেক্সট আমরা ধরেছি কি আবার ui = কত? xi - 35/14, therefore u bar = x bar - 35/14। এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি যে x bar - 35 = 14 u bar। তাহলে এই যে সূত্রের সাহায্যে আমরা x bar এর মান কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তাহলে x bar কত? x bar হলো এই x bar = 35 + 14 u bar। u bar কত? u bar দেয়া আছে 35 + 14, u bar হলো 4/45। এই হিসাবটা করে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটি হলো আমাদের অ্যান্সার। এটা প্রায় আসবে 36.24 মতো এরকম একটা রেজাল্ট আসবে। এই হলো। এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 12। একটি শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। 5 থেকে 14 মধ্যে পরিসংখ্যা কত? পরিসংখ্যা হলো 3। 15 থেকে 24 মধ্যে পরিসংখ্যা 6, 25 থেকে 34 মধ্যে পরিসংখ্যা 18,
35 থেকে 44-এর মধ্যে পরিসংখ্যা 20, 45 থেকে 54-এর মধ্যে পরিসংখ্যা 10, 54 থেকে 64-র মধ্যে পরিসংখ্যা 3। এই পরিসংখ্যা বিভাজন ছকটির আমরা থেকে গড় নির্ণয় করব। যে কোনো পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করব। যে কোনো পদ্ধতি যদি বলা হয় তাহলে আমরা চেষ্টা করব স্টেপ ডেভিয়েশন মেথডেই কাজগুলো মানগুলো নির্ণয় করার, আমাদের একটু তাড়াতাড়ি হবে। কোশ্চেন নম্বর 12 উত্তর করার জন্য আমাদের সব রেডি হয়েছে। শ্রেণীসীমা দেওয়া আছে। শ্রেণীসীমা কত? শ্রেণীসীমা হচ্ছে 5 থেকে 14। 5 থেকে 14-র মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু 19/2 ইকুয়াল টু 9.5, এটা হলো 9.5। নেক্সট হচ্ছে 15 প্লাস 24/2 ইকুয়াল টু 39.2 ইকুয়াল টু 19.5, আমরা লিখব 19.5। এক্ষেত্রে পরের দেখো, পরের ক্ষেত্রে 24 আর 34 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, দিলে পাবে 29.5। নেক্সট হচ্ছে এর সঙ্গে 10 যোগ করো, 39.5। নেক্সট হচ্ছে আবার এর সঙ্গে 10 যোগ করে দাও, এর সঙ্গে আবার 10 যোগ করে দাও, 59.5। আর এই দুটো যোগ করে শ্রেণী সীমাদ্বয়ের যোগফলকে তুমি যদি গড় করো তাহলে ওই একই রেজাল্ট পাবে। এখন তাহলে এই হলো আমাদের xi এর মান। xi এর যে মানগুলো আমরা পেলাম, এবারে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কি না, শ্রেণী দৈর্ঘ্য, প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য হলো 10। তাহলে আমরা এই যে করব এখানে স্টেপ ডিভিশন, এইচটা কত? এইচ হলো 10 নেব, আর এদের ঠিক মাঝামাঝি মান একটা যে কোনো একটা মান আমরা ধরে নেব, সেইটাই হবে আমাদের কল্পিত গড়। আমরা 39.5কে আমাদের কল্পিত গড় ধরে নিলাম। তাহলে u1 এর মান কত? প্রথম u1 9.5 মাইনাস 39.5/10 ইকুয়াল টু মাইনাস 30/10 ইকুয়াল টু -3। নেক্সট আসবে আমাদের কত? নেক্সট আসবে -2, নেক্সট হবে -1, এটা 0, তাহলে 49.5 মাইনাস এটা, তাহলে 1, নেক্সট হবে এটা 2। আমরা এরপরে যেটা করব সেটা হলো fi ui। তাহলে f1 u1, তাহলে এই হলো -9, f2 u2 -12, f3 u3 -18, f4 u4 0, f5 u5 10, f6 u6 হলো 6। তাহলে আমাদের এখান থেকে যাচ্ছে 30 আর 9 3। এই হলো সামেশান fi ui। দেখতে পাচ্ছি ইউ বার কত? ইউ বার হলো সামেশান fi ui বাই সামেশান fi। এটা কত? এটা 20, তাহলে এটা আসছে -23 ইকুয়াল টু -23 বাই সামেশান fi হলো 60। আবার ui ইকুয়াল টু xi মাইনাস 39.5/10। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্ষেত্রে, তাহলে ইউ বারের মানটা আমাদের লাগবে। ইউ বারটা কত? ইউ বার হলো -23/60। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি যেটা, সেটি হলো ইউ বার ইকুয়াল টু x বার মাইনাস 39.5/10। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি x বার মাইনাস 39.5 ইকুয়াল টু 10 ইউ বার, বা x বার ইকুয়াল টু 39.5 প্লাস 10 ইউ বার। আর ইউ বারের মান আমরা কত পেয়েছি? ইউ বারের মানটা যদি আমরা বসাই, ইউ বার হলো 39.5 মাইনাস 10 ইন্টু 23/60 ইকুয়াল টু 39.5 মাইনাস 23/6। এটি ক্যালকুলেশন করে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো 35.67 প্রায় এটি হবে আমাদের x। এখন আমরা দেখব কোশ্চেন নম্বর 14। এই কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে একটি পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। কতগুলো ছাত্রের একটি শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। 1 থেকে 4-এর মধ্যে নম্বর পেয়েছে 6 জন, 4 থেকে 9-এর মধ্যে 12 জন, 9 থেকে 16-এর মধ্যে 26 জন, 16 থেকে 17-এর মধ্যে 20 জন। এই যে পরিসংখ্যা বিভাজন ছকটি আমি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটি শ্রেণী দৈর্ঘ্য কিন্তু সমান নয়, অর্থাৎ এটি অসম শ্রেণী দৈর্ঘ্যযুক্ত একটি শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক। এই ক্ষেত্রে আমাদের গড় নির্ণয় করার জন্য
আমরা কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিয়েশন মেথড আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো না। আমাদের কিন্তু যেটা আমাদের ব্যবহার করতে হবে সেটা হলো অ্যাসিউমড মিন বা কল্পিত গড় পদ্ধতি, যেটাকে আমরা শর্টকাট মেথড বলি, সেটি আমরা প্রয়োগ করে তাড়াতাড়ি মান নির্ণয় করতে পারবো। আমরা প্রয়োজনীয় ছকটি তৈরি করে নেব। কোশ্চেন নম্বর 14 জন্য প্রয়োজনীয় ছক নম্বর 1 থেকে 4 আমরা মধ্যমানগুলো এক্ষেত্রে নির্ণয় করব। তাহলে 5, তাহলে 2.5। নেক্সট হলো 13 হলো অর্ধেক করতে দেবো আমরা 6.5। নেক্সট হলো 25, 12.5, এক্ষেত্রে 16 আর 17 ইকুয়াল টু 16.5। এই হলো আমাদের মধ্যমান। ডিআই আমরা কি করব না, মোটামুটি যে কোনো একটা মানকে কাছে একটা কল্পিত গড় আমরা ধরে নিলাম 12.5। তাহলে এক্ষেত্রে আমরা বিয়োগ করবে পাবো x1 এর মান বসাও -10, নেক্সট হলো -6, 0 আর এটা হলো 4। FIDI তাহলে এক্ষেত্রে একটু দেখে নিই, -60, -72, 0 আর হলো 80। তাহলে 2130, 82, 8 5 13, -52 আমরা পেয়ে গেলাম। এক্ষেত্রে অতএব ডি বার ইকুয়াল টু সামেশান FI DI বাই সামেশান FI ইকুয়াল টু -52/64। আবার DI ইকুয়াল টু কত, XI -12.5 বা ডি বার, অতএব ডি বার ইকুয়াল টু x বার -12.5 বা x বার ইকুয়াল টু ডি বার প্লাস 12.5। তাহলে x বার কত, x বার হলো 12.5 -52/64, 11.695। এটা হবে আমাদের রেজাল্ট। এই হলো আমাদের 26.1 কোষে দেখি 26.1 এর এই আলোচনা।